আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 এসএসসি এমসিকিউ মাস্টার সিরিজের আরেকটি ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত বরিশাল বোর্ডে আসা যতগুলো এমসিকিউ আছে 2025 এর, যেগুলো তোমাদের 26 এর শর্ট সিলেবাস আছে ওগুলো নিয়ে আলোচনা করব। চলো। আচ্ছা, স্পর্শ বল কোনটি? স্পর্শ বল তো আমরা সবাই চিনি। স্পর্শ বল মানে কি, যেইটা কাজ করার জন্য, যে বলটা কাজ করার জন্য আমার কোনো কিছুকে স্পর্শ করতে হবে। এই যে স্পর্শরই প্রয়োজন। যদি আমি না লাগি, আমি কোনো একটা কিছুকে ধাক্কা দিয়ে যে এই যে কাজ করতেছি, ধাক্কা দিচ্ছি, এই ধাক্কাটা যদি কাজ করতে হয় তাহলে আমাকে স্পর্শ করতে হবে, এটাকে আমরা বলি স্পর্শ বল। তাহলে স্পর্শ বল কোনটা হবে? দুর্বল নিউক্লিয় বল? অবশ্যই না, কারণ একটা একটাকে স্পর্শ না করে দুর্বল নিউক্লিয় বল কাজ করে। তারপরে মহাকর্ষ বল, আমাদের কি পৃথিবীর সাথে লেগে থাকতে হবে সবসময় মহাকর্ষ বল কাজ করার জন্য? আমরা জানি না, যখন একটা আপেল উপর থেকে নিচে পড়ে তখন ওটা তো পৃথিবীর সাথে লেগে থাকে না, তাহলে মহাকর্ষ বল দূরে থেকে কাজ করতে পারে। চৌম্বক বল, চৌম্বক তো আকর্ষণ করে দূর থেকেই মূলত, এটা হবে না। আমাদের ঘর্ষণ বল হবে কি আকর্ষণ বল, কারণ আমরা ঘর্ষণটা যখন করতেছি কোনো একটা ফ্রিকশন, এই যে এভাবে যখন কোনো একটা ফ্রিকশন হচ্ছে তখন ওইটাকে আমরা মূলত কি করতেছি, আমি ঘর্ষণের জন্য তখন আমাকে ঘর্ষণটা কাজ করতে হলে আমাকে স্পর্শ করতে হবে। স্পর্শ ছাড়া দূরে থেকে কখনো ঘর্ষণ হবে না, দূরে থেকে কখনোই ঘর্ষণ হবে না। তারপরে আমার আনসারটা হবে যে 4। চলো। শব্দের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়। আচ্ছা, এটা হচ্ছে ভুল। বায়ুতে শব্দের বেগ হ্রাস পায় না। কেন? কারণ ভি, আমরা কি জানি, ভি সমানুপাতিক রুট ওভার অফ টি। মানে কি, একটা সমানুপাতিক, কিন্তু একটা ব্যস্তানুপাতিক না। ওয়ান ডিভাইড বাই আকারে থাকলে ব্যস্তানুপাতিক হয় আর কি। তাহলে ভি সমানুপাতিক রুট ওভার অফ টি। তাহলে এটা কি, এটা মূলত হচ্ছে ভুল। আমাদের এটা হবে কি, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়লে বেগও বৃদ্ধি পাবে আর কি। আচ্ছা, বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হবে। হ্যাঁ, কথাটা সত্য। কারণ হচ্ছে বিস্তার বিস্তার যখন আমরা দ্বিগুণ করব তখন কি হবে, আমাদের যে তীব্রতাটা আছে ওই তীব্রতাটা 4 গুণ হবে। কেন হবে এটা? কারণ আমরা সবাই জানি আই সমানুপাতিক এ স্কোয়ার। তাহলে এই যে বিস্তারটাকে যখন আমি দ্বিগুণ করব, 2 যখন এটা সামনে দিব হোল স্কোয়ারের জন্য, এটা কি হয়ে যাবে, 4 গুণ বা 4 হয়ে যাবে। ঠিক আছে? মানে হচ্ছে যে এই যে এটাকে যদি আমি এভাবে করি, 2, বিস্তারটাকে আমি কি করলাম, জাস্ট দ্বিগুণ করে দিলাম। বিস্তারটাকে দ্বিগুণ করে দিলে এটা কি হয়ে যাবে, তীব্রতা সমানুপাতিক আই মানে হচ্ছে ইন্টেন্সিটি। ঠিক আছে? তীব্রতা। তাহলে এটা 4a হয়ে যাবে, মানে হচ্ছে কি 4 গুণ হয়ে গেছে। তার মানে বিস্তারটা দ্বিগুণ করে দিলে আমি তীব্রতাটা 4 গুণ পাবো। কথাটা সত্য। আচ্ছা, বাতাসের ঘনত্ব করলে শব্দের বেগ বৃদ্ধি, হ্যাঁ, বাতাসের ঘনত্ব যদি কমে যায় শব্দের বেগ বৃদ্ধি পাবে, কারণ বেগের সাথে ঘনত্বের সম্পর্কটা কি, 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ রো। এখন রো জিনিসটা তো তোমরা চিনো না, এটা মূলত হচ্ছে ঘনত্ব বোঝায়। এই যে এটা হচ্ছে ঘনত্ব। তাহলে এই ঘনত্ব জিনিসটা হচ্ছে তোমাদের তো নাই যদিও, তবু হচ্ছে যে বায়ুতে যদি ঘনত্বটা কি হয়, কমে যায়, তাহলে এই যে এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1 ডিভাইড বাই আকারে আছে। তাহলে যদি ঘনত্বটা কমে যায় তখন কি হবে, আমাদের বেগ যখন বাড়বে তখন আমার ঘনত্ব কমতে হবে। আর যদি ঘনত্ব কমে তাহলে বেগ আমার বেড়ে যাবে। তার মানে এটা সত্য। তার মানে আমার আনসারটা হবে কত, 2, 3। তাহলে 2, 3 কি আছে না, 2, 3 তো নাই। তাহলে এই যে আছে, 2, 3 আছে। এই যে, তাহলে লাস্টেরটাতে আমাকে 2, 3 দিয়ে দিছে। তাহলে চলো। আচ্ছা, আমাকে বলছে এ বি ইকুয়ালস টু 200 মিটার, মানে এই যে এ বি যে পোর্শনটা আছে, এই পোর্শনটা সমান সমান কত, 200 মিটার আমাকে বলে দিছে। তাহলে এই যে এ বি, এটা হচ্ছে যে 200 মিটার। তাহলে আবার বলছে কি, এম এন আর এন এইচ, এটা হচ্ছে যে কত, 0.5, আর এটা হচ্ছে 0.5, মানে এই যে এইটা হচ্ছে 0.5, আবার এটা হচ্ছে 0.5। এবার আসো, তরঙ্গটি এ থেকে ডিতে যেতে সময় লাগে আমার 0.025, এ থেকে ডিতে যেতে, এইটা থেকে ডি, এখন এখানে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে দেখো, 1, 2। তার মানে এই যে 2টা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে আমার সময় লাগে কত, এই যে এটা টি দেওয়া, এটা টি কত দেওয়া, 2টার পূর্ণ স্পন্দন দিতে সময় লাগতেছে এটা। তাহলে আমি যদি একটার পূর্ণ স্পন্দন বের করি তাহলে আমার কম্পাঙ্কটা বের হয়ে যাবে না। কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্ক মানে হচ্ছে যে কতবার সেকেন্ডে কতবার এটা কম্পন করতে পারে। তাহলে ওইটাকে আমি 1 সেকেন্ড দিয়ে ভাগ দিলে এটা বের হয়ে যাবে। দেখো আমি করি, এটা একদম সহজ কিন্তু। দেখো 0.025, এটা কি, এটা 2টা। তাহলে আমি 2টা দিয়ে যখন ভাগ দিয়ে দেবো, মানে হচ্ছে 2টা পূর্ণ স্পন্দন হচ্ছে এই সময়টার মধ্যে। এই সময়টার মধ্যে যদি 2টা পূর্ণ স্পন্দন হয়, তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ দিই আমি একটা পূর্ণ স্পন্দনের সময় পেয়ে যাব। তাহলে এটার আনসার আসবে, এটার আনসার হচ্ছে যে 0.010.0125। তাহলে এই যে 0.0125, এটা হচ্ছে যে কি, একটা স্পন্দন হতে যে সময়টা লাগে, মানে একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ ওয়েভ, ফুল ওয়েভ যদি কমপ্লিট হতে যে সময়টা লাগে ওটা হচ্ছে এত সেকেন্ড। তাহলে এটা এত সেকেন্ড যদি হয়, তাহলে আমি মানে 1 সেকেন্ড দিয়ে যদি এইটাকে ভাগ করে দিই তাহলে আমার বের হয়ে যাবে না 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন হবে। আবার বুঝিয়ে জিনিসটা, আমি যদি 1 সেকেন্ড দিয়ে এটাকে ভাগ করে দিই, 1 সেকেন্ডে কয়বার পূর্ণ স্পন্দন হয়, 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন হয়, এটাকে তো হার্জ বলা হয়, এটাকে তো হার্জ বলে বা ফ্রিকোয়েন্সি বলে। আমাকে কম্পাঙ্কটা বা ফ্রিকোয়েন্সিটাই বের করতে বলছে। তাহলে ফ্রিকোয়েন্সি বা হার্জ কয়বার স্পন্দন করবে এটা বের করতে হলে আমি জাস্ট 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ড দিয়ে এতটুকু সময় লাগে একবার, একবার
পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে এতটুকু সময় লাগে। তো এতটুকু সময় যদি একবার লাগে, তাহলে আমি 1 সেকেন্ড দিয়ে যদি এটা ভাগ করে দিই, তাহলে আমার কি আসবে, টোটাল 1 সেকেন্ডের মধ্যে কয়টা স্পন্দন দিতে পারে। তাহলে 1 সেকেন্ডের মধ্যে কয়টা স্পন্দন দিতে পারে, ওইটাই হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। তাহলে এটার আনসার কত আসবে, এটা যদি তুমি ক্যালকুলেটর চাপো, এটার আনসার আসবে 80। তার মানে এটা কি 80 হার্জ। ঠিক আছে, তাহলে আনসারটা হবে খ। আশা করি জিনিসটা বুঝে গেছে। না যদি কেউ যদি না বুঝে থাকো, ভাইয়াকে মূলত কমেন্টে জানিয়ে দিবা, এবং ভাইয়াদের যে ফেসবুক পেজটা আছে, ওই ফেসবুক পেজ এবং গ্রুপ, এগুলোতে তোমরা অ্যাড হয়ে যাইও। তাহলে গ্রুপে যদি অ্যাড হয়ে যাও, তুমি গ্রুপে পোস্ট করলে ভাই এগুলো বুঝে দিব না ইনশাল্লাহ। আচ্ছা আসো, আমাকে বলছে কি ই ই এইচ একই দশা। তাহলে ইটা দেখো, এই যে ইটা হচ্ছে যে এখানে, এবং এইচটা হচ্ছে কোথায়, এই যে এইচটা হচ্ছে এখানে। এখন ই থেকে তো উপর থেকে নিচে নামতেছে, আর এইচ থেকে উপর থেকে নিচে থেকে উপর উঠতেছে। তার মানে এটা কি সমদশা সম্পূর্ণ নয়। ঠিক আছে, এটা সমদশা বিস্তারটা হচ্ছে 1 মিটার। এই যে এইটাকে আমরা বিস্তার বলি না, উপর সর্বোচ্চ উচ্চতা থেকে এই যে এই জিনিসগুলো হচ্ছে বিস্তার না। তাহলে এই যে এখানে আমাকে বলে দিয়েছিল এটা হচ্ছে 0.5 এবং নিচেরটা হচ্ছে 0.5। তাহলে 0.5 আর 0.5 যখন আমরা যোগ করবো তখন কত হবে, 1 হবে। তার মানে বিস্তারটা 1 মিটার। ঠিক আছে, বেগ বলছে, এখন বেগটা আমাকে বের করতে হবে। বেগটা 160 নাকি এটাকে আমি চেক করতে হবে। তাহলে বেগটা বের করতে হলে কি করতে হবে, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ল্যামডা। এখন এফ এর মানটা তো আমি একটু আগে বের করছিলাম। এফ এর মানটা কত ছিল, এফ এর মানটা ছিল আমার 80, একটু আগে বের করে আসছি আমি। তাহলে এফ এর মানটা যদি এখন ল্যামডার মানটা বের করতে হবে, দেখো আমাকে এই যে এই দূরত্বটা বলে দেওয়া আছে, এ বি সমান সমান কত বলে দিছে, 200 মিটার, 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটার মানে কত, 2 মিটার। তাহলে 2 মিটার যদি এটা হয়, পুরো একটা সম্পূর্ণ করছে, তাহলে আরো 2 মিটার। তাহলে 2 মিটার 2 মিটার কত, 4 মিটার। তাহলে আমাদের যে ল্যামডাটা হবে, ল্যামডা, এই যে ল্যামডার ভ্যালুটা কত হবে, 2 + 2, এটা কত হবে 4। তাহলে 80 × 4। তাহলে আমরা যদি এটা করে ফেলি, এটা অবভিয়াসলি 160 তো হবে না। ঠিক আছে, আনসার ইন্টু 4 হচ্ছে 320। 320, তার মানে আমার যে এই যে এই বেগ যেটা আছে এটা হয়নি। তার মানে আমার আনসারটা হচ্ছে যে শুধুমাত্র 2। এই যে শুধুমাত্র 2 দেওয়া আছে। ঠিক আছে, এইসব এই ধরনের যে অনেকগুলো যেগুলো থাকে, 1 ক্যারেট না 2 ক্যারেট না 3 ক্যারেট, ঠিক আছে, এই বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলো আছে, এগুলো হচ্ছে যে তুমি একটু একটু সাবধানে করবা। ঠিক আছে, কোনটাতে ভুল হচ্ছে না ভুল হচ্ছে এটা দেখার জন্য আর কি। আচ্ছা আসো 2, এবার কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী, কতবার যে এই প্রশ্নটা সলভ করছে, এটা হচ্ছে যে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক সাহেব এটা আবিষ্কার করার পর ওনার চুল টুল পড়ে গেছেন আর কি। এবার আসো, একটি বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিচের কোন ঘর্ষণটা সৃষ্টি হয়। তো আমরা তো একটা জানি, একটা বস্তুর সাপেক্ষে যদি একটা বস্তু চলতে থাকে, তাহলে কোন ঘর্ষণটা চলে, এটাকে গতি ঘর্ষণ বলা হয়। এটাকে কি বলা হয়, গতি ঘর্ষণ বলা হয়। এবার আসো, চলন্ত গাড়ির চাকার গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত, আচ্ছা স্পন্দন গতি। চলো, চলন্ত গাড়ির চাকা, এই যে ধরো যে এই যে এখানে কেন্দ্র করে এই যে এটা একটা চাকা। তাহলে একটা চাকা কি করতে থাকে, ওটা ঘুরতে থাকে না অবভিয়াসলি। তাহলে ও ঘুরতে যখন থাকে, এটা কি সবসময় কাজ করবে কি, ঘূর্ণন গতি হিসেবে। ঘূর্ণন গতি অবভিয়াসলি এটা একটা ঘূর্ণন গতি। এখন পর্যাবৃত্ত গতি, এখন আমাকে কি বলছে গাড়িটা কিভাবে চলতেছে, ও কি সুষম ত্বরণে চলতেছে নাকি সুষম বেগে চলতেছে, আমি ওগুলো জানি না। তাহলে পর্যাবৃত্ত গতিটা কি হতে পারবে, পর্যাবৃত্ত গতি মানে কি, নির্দিষ্ট সময় পর পর একই জায়গায় একইভাবে ঘুরে আসা। এটা কিন্তু হইতে পারে, কিন্তু এখানে হচ্ছে নাকি আমি জানি না। কেন জানি না, কারণ এটার গতিটা কি সেম নাকি আমি জানি না। গাড়িটা কি থামতেছে, আবার চলতেছে, আবার থামতেছে, আবার চলতেছে, এরকম করতেছে নাকি আমি জানি না। তার মানে পর্যাবৃত্ত গতিটা হইতেও পারে, নাও হইতে পারে। তার জন্য আমি ধরবো যেটা, যেহেতু আমাকে বলে দেন এই সমবেগ, আমি ধরবো যেটা হচ্ছে না। ঠিক আছে, আর স্পন্দন গতি, স্পন্দন গতি তো এখানে হওয়ার কোনো চান্সই নাই। স্পন্দন গতি মানে হচ্ছে যে দুলতে থাকা। ঠিক আছে, দুলতে থাকা, নির্দিষ্ট সময় এক পাশে থাকবে এবং নির্দিষ্ট সময় অন্য পাশে থাকবে বাকি অর্ধেক সময়। তাহলে স্পন্দন গতি তো গাড়িতে হইতেই পারে না। তবে পর্যাবৃত্ত গতিটা যদি আমাকে এখানে সমবেগ বলে দেয়, তাহলে হইতে পারে। ঠিক আছে, তাই এটা একটু সাবধানে দেখবা। তাহলে আমাদের আনসারটা হবে কত, 1, ঘূর্ণন গতি। এই যে ক হচ্ছে আমাদের আনসারটা। চলো, ক্ষমতার মাত্রা কোনটি, ভাই তো বলছিলাম যে মাত্রা কোনো কিছু মুখস্থ করতে হবে না। তাহলে এখন এই ক্ষমতার মাত্রা আমরা কিভাবে বের করবো, চলো, এখন আমরা তো সবাই জানি পি ইজ ইকুয়ালস টু W/T। ক্ষমতার সূত্র তো আমরা সবাই জানি, সূত্র দিয়ে এগুলো বের করা যায়। ডাব্লিউ ইকুয়ালস টু কি, আমরা কি জানি, mgh। তাহলে চলো এর টি, ঠিক আছে, টি। তাহলে এম, এম দিয়ে আমরা মূলত কি মাপি, এম দিয়ে আমরা মাপি ভর, মাস, এম। জি, জি এর একক কি, জি আর এ দুইটাই তো সেম। এ এর এককটা কি ছিল, এম এস ইনভার্স 1। তাহলে এম এস ইনভার্স 2, এম এস ইনভার্স 2 যদি হয়, তাহলে এমটা কি, এম দিয়ে আমরা কি মাপি, মিটার মানে লেন্থ, আর এস দিয়ে মাপি কি, সময়, টি ইনভার্স 2। তার মানে আমার যে জি যেটা আছে, ওই জিটার আমার এককটা কি, এল টি ইনভার্স 2। আর এইচ যেটা আছে, এইচ এর একক কি, এইচ তো হাইট, হাইট দিয়ে আমরা কি মাপি, লেন্থ দিয়ে হাইটটা মাপি। আর টি, টি হচ্ছে কত, টি। এখন দেখো, টিটা তো নিচে আছে, তাহলে এটা মূলত হচ্ছে কি, আমি এই এম এল স্কোয়ার, এল এল গুণ হয়ে কি হয়ে গেছে, এল স্কোয়ার। আর টি ইনভার্স
টু তো ছিল আগে থেকে, এখন নিচে আরেকটা টি আছে, তাহলে ওটা কি আবার ইনভার্স আকারে হয়ে যাবে না? আমরা তো জানি কোনো কিছু নিচে থাকলে ওটা ইনভার্স আকারে লেখা হয়, যেমন 1/টি, এটাকে আমরা কি লিখতে পারবো? টি ইনভার্স 1। তাহলে এই যে এইটা যে লিখতে পারতেছি, তাহলে নিচে টিটা আছে, তাহলে -2 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা এখানে কোনটা আছে? এই যে এটা হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আমার আনসার। আসো, এ বি এবং ই এফ বস্তুকে নিকটে রাখা অবস্থায় নিচের কোনটা সঠিক? এ বি কে যদি আমরা সরিয়ে নিই, এ বি একটা আহিত মানে একটা চার্জিত বস্তু আর কি, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস চার্জ যুক্ত। ঠিক আছে, কি হবে কাহিনীটা আমি একটু বলে দিই, যে যেহেতু এটা প্লাস চার্জ যুক্ত, এটা এবং যদি স্পর্শ না করে আমরা কাছে রাখি, তাহলে কাছে রাখলে কি হবে? এই যে এটা একটা মানে এটা হচ্ছে কি অআহিত বস্তু, তো অআহিত বস্তুর ক্ষেত্রে কি হবে? প্লাসগুলো মাইনাসকে টানবে, তার মানে এই যে এই ইএফ যে জিনিসটা আছে, ইএফ এর সবগুলো মাইনাসগুলো এক পাশে চলে আসবে, এবং এই পাশে কি হবে? এই পাশে প্লাসগুলো একা পড়ে থাকবে। ঠিক আছে, মানে এই প্লাসগুলোরই তো মাইনাসগুলো ওই পাশে চলে গেছে, তাহলে মাইনাসগুলো যদি ওই পাশে চলে যেতে পারে, তখন হচ্ছে যে এই জিনিসটা এরকম হবে আর কি। তাহলে আমাকে বলছে এ বি কে সরিয়ে নিলে ইএফ আহিত থাকবে না, ইএফ তো আহিত থাকবে না, কারণ এ বিটাই তো হচ্ছে চার্জিত বস্তু, এটাকে সরাই ফেললে ইএফ আহিত থাকবে না। আচ্ছা, এফ প্রান্তে ঋণাত্মক আদান, এফ প্রান্তে ঋণাত্মক না, এফ প্রান্তে ধনাত্মক আদান হবে, তার মানে এটাও না। তাহলে ইএফ কে সরিয়ে নিলে এ বি আহিত থাকবে না। এখন ইএফ কে যদি তুমি সরাই ফেলো, ইএফ কে যদি সরাই ফেলো, এ বি তো নিজেই চার্জিত বস্তু, ও আহিত কেন থাকবে না? ও তো নিজেই চার্জিত থাকবে, এটা ঠিক না কথাটা। আচ্ছা, এফ প্রান্তে ভূমি সংযোগ করি, এই যে এফ প্রান্তে যদি তুমি গ্রাউন্ডিং করে দাও, ঠিক আছে, এই যে এফ প্রান্তে যদি তুমি গ্রাউন্ডিং করে দাও, তাহলে কি হবে? এফ প্রান্তে নিরেট আদান শূন্য হবে। আনসার তো এটাই হবে, কারণ এটা ছাড়া তার কিছু নেই। তাহলে এখন যদি তুমি গ্রাউন্ডিং করে দাও, কেন নিরেট শূন্য হবে? কারণ পৃথিবী থেকে তখন মাইনাস নেগেটিভ যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনগুলো এখানে চলে যাবে, এবং এই যে প্লাসে মাইনাসে মিলে ওরা কি করবে? ওরা হচ্ছে যে নিট আদানটা শূন্য হয়ে যাবে। চলো, আচ্ছা, 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত? আচ্ছা, নিউটন পার কুলম্ব হবে। তো আমরা তো সবাই জানি ই ইজ ইকুয়ালস টু কে ইউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এই যে এটা যদি আমি করে ফেলি, 10 মিটার দেওয়াই আছে, তাহলে হচ্ছে যে কে এর মানটা হচ্ছে যে 9 ইন্টু 10⁻9 ইন্টু 5 ডিভাইডেড বাই কত হবে? 10 স্কয়ার, 10 স্কয়ার। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে চেপে দাও, তাহলে তোমার আনসারটা চলে আসবে, ডিভাইডেড বাই 10 স্কয়ার। আনসারটা হচ্ছে যে আনসার কত? 4.5 ইন্টু 10⁸8, 4.5 ইন্টু 10⁸8, এই যে ক হচ্ছে আমার আনসার। ঠিক আছে, চলো। আচ্ছা, কোনো বস্তুর গতিশক্তি 1/, গুণ করলে বেগ কত গুণ হবে? তা আমরা তো সবাই জানি, আমরা যদি একটু সূত্রটা লিখে ফেলি, 1/2 mv², এটা হচ্ছে কি গতিশক্তির সূত্র, ই এ। আচ্ছা, ঠিক আছে, এখন দেখো, এই যে এইটা তো সবসময় কনস্ট্যান্ট থাকে, 1/2 m, এটা তো সবসময় কনস্ট্যান্ট থাকে। কোনো একটা বস্তুর বেগ যদি ওজন যদি না বাড়ে, তখন কি হয়? ভরটা যদি না বাড়ে আর কি, ভরটা যদি না বাড়ে, তাহলে কি হবে? এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে কি আছে মূলত? এখানে মূলত হচ্ছে যে v² সমানুপাতিক হচ্ছে কি ই কে। ঠিক আছে, মানে হচ্ছে v²টা কিসের সমানুপাতিক? ই কে এর সমানুপাতিক। তার মানে v² যদি বেড়ে যায়, মানে বেগটা যদি বেড়ে যায়, ই কেওটা বাড়বে, কিন্তু বেগটা কমে গেলে ই কেওটা কমবে। এখন এটা কত গুণ কমবে বা কত গুণ বাড়বে? তুমি যদি এটা একটু লিটারালি বুঝতে চাও, তোমাকে এখানে বলছে কি, কোনো বস্তুর গতিশক্তি যদি এত গুণ করো, ঠিক আছে, কোনো বস্তুর গতিশক্তি এত গুণ যদি করো, তাহলে দেখো তুমি জাস্ট হচ্ছে সিম্পলি করে দাও, এত গুণ করে দাও। তাহলে এই ধরনের ম্যাথগুলো করার জন্য আমরা কি করে থাকি মূলত? এই ধরনের ম্যাথগুলো আমরা করার জন্য মূলত হচ্ছে যে এই যে আমরা অনুপাত নিয়ে থাকি আর কি। ঠিক আছে, এই যে v1/v2, এটা যদি আমরা করি, হ্যাঁ, এবং এটাকে হোল স্কয়ার আমরা কমন নিয়ে ফেললাম, হোল স্কয়ার যদি কমন নিয়ে ফেললাম, তাহলে ই কে1/e2। এখন দেখো, আমাকে বলছে যে এই যে কে1, এটা তো আগেরটা এবং এটা হচ্ছে পরেরটা। আমাকে বলছে পরেরটাকে কি বলছে? 1/16 গুণ করছে। তাহলে চলো আমরা 1/16 গুণ করে দিই। কে1 এটা হচ্ছে কত? 1/16 গুণ করছে কে1। তাহলে এই যে কে1 কাটাকাটি, তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে v² আর এখানে হচ্ছে v2²। তাহলে এখন দেখ স্কয়ার কাটাকাটি, তাহলে আমার আনসারটা কত আসতেছে? আমার আনসার আসতেছে v1² ইজ ইকুয়ালস টু 16। এটা যেহেতু নিচে আছে, এটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? এটা উল্টে যাবে, উল্টে গেলে 16 হয়ে যাবে। এখন দেখো, রুট করে দিই, আমি যদি উভয় পাশে রুট করে দিই, তাহলে কত আসতেছে? v1/v2 ইজ ইকুয়ালস টু কত? 16 কে রুট করলে 4। তার মানে এই যে v2টার মান যদি তুমি বের করতে চাও, তাহলে v2টা ওই পাশে যাবে, 4টা এই পাশে আসবে, মানে আর যদি আমরা এক্সচেঞ্জ করে দিই আর কি, আর এক্সচেঞ্জ করলে কি আসতেছে? v1/4 ইজ ইকুয়ালস টু
v2 মানে v2 এর যে মানটা আছে এই মানটা হচ্ছে কি v1 থেকে 1/4 অংশ, ঠিক আছে? মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি না 1/4 v1 ইজ ইকুয়ালস টু v2, মানে v2 এর যে মানটা আছে, দ্বিতীয় যে v2 টা বা বেগ যেটা হয়েছে ওইটা হচ্ছে যে আগের বেগের সাথে 1/4 অংশটা গুণ করতে হচ্ছে, তার মানে আমার আনসার কত হবে? খ 1/4 অংশ। আশা করি জিনিসটা বুঝছো। না বুঝলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে। ফেসবুক গ্রুপে তুমি যদি পোস্ট করে দাও তাহলে হচ্ছে যে লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে, নিচে তুমি পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে গিয়ে যদি তুমি কোশ্চেন করো ভাইয়া ইনশাল্লাহ এগুলো সমাধান করে দেবো। আচ্ছা এবার আসো চিত্রে 15 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে কত সেন্টিমিটার দূরে রাখতে হবে? একদম সহজ জিনিসপাতি। এখানে দেখো একটু যদি তুমি একটু বোঝার চেষ্টা করো, 2pc আর হচ্ছে যে 3pm। এখন দেখো পিসি মানে হচ্ছে পুরো, এই যে এই জায়গাটা হচ্ছে পিসি আর এটা হচ্ছে কত পিএম এর দৈর্ঘ্যটা আমাকে বলে দিছে কত, এটা 20 সেন্টিমিটার। তাহলে এই যেখানে জাস্ট লিটারালি বসাই দাও না তুমি, এখানে তুমি 3 × 20 বসাই দাও, আনসার কত 6। এটা কিসের মান? 2pc এর মান হচ্ছে 6। এখন 2pc আমার তো লাগবে পিসি এর দৈর্ঘ্যটা, তাহলে পিসি ইজ ইকুয়ালস টু কত আসবে 30। পিসি ইজ ইকুয়ালস টু 30, তার মানে পিসি যদি এই পুরোটা যদি 30 হয়, এই পুরোটা যদি 30 হয় তাহলে আমার এইটা কত, অর্ধেকটা কত আসবে, মানে আমার ফোকাসটা কত আসবে পুরোটা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যদি 30 হয় তাহলে আমার ফোকাসটা কত আসবে, এখানে যে ফোকাসটা থাকবে ওইটা কত আসবে, ওইটা আসবে 15। তাহলে ওইটা যদি 15 হয় তাহলে আমি একদম সূত্র দিয়ে বসাই দিয়ে আমার কি বের করতে হবে, প্রতিবিম্ব পেতে হলে 15 সেন্টিমিটার দূরে যদি আমি প্রতিবিম্ব পাই। আচ্ছা এটা কিসের মান দেওয়া আছে, যেহেতু প্রতিবিম্ব এটা হচ্ছে ভি, তাহলে এটা ভি যদি থাকে আমার ইউটা বের করতে হবে। আচ্ছা আমরা সূত্র কি জানি, আমরা জানি যে 1/f সমান সমান কি 1/v প্লাস 1/ইউ। এখন ইউটা যদি বের করতে হয় ভিটাকে কি করতে হবে, এইটা আমার কিসের মান দেওয়া আছে, এটা আমার ভি এর মান দেওয়া আছে, তাহলে আমি ভি এর মান যেহেতু দেওয়া আছে ভিটাকে এই পাশে নিয়ে আসবে, ইউটা আমার বের করতে হবে। তাহলে 1/ইউ ইজ ইকুয়ালস টু 1/f মাইনাস 1/ভি। এখন দেখো 1/f এর ভ্যালুটা কত, 15 সেন্টিমিটার, এবং আমাকে বলছে কি 15 সেন্টিমিটার দূরেই পাইতে হবে। এখন দেখো এটা থেকে যদি আমি এটা করে ফেলি এটার আনসারটা কত আসবে, 0 আসবে। তার মানে 1/ইউ এর ভ্যালু কত আসলো, 0 আসলো। আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে কি আছে, জিরোর নিচে মনে মনে একটা 1 আছে না, তার জন্য তো এটা 0, ঠিক আছে? কোনো কিছুর নিচে তো সবসময় 1 থাকে, যদি আমি এটাকে উল্টাই দিই তখন কি আসবে, ইউ ইজ ইকুয়ালস টু 1/0। এখন এইটা যেটা আছে এটা তো ইনফিনিটি, 1/0 যেটা আসছে এটা তো ইনফিনিটি, তার মানে আমার আনসারটা হবে অসীম, ঠিক আছে? এই যে ভাই এত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করলাম এগুলো মূলত তোমার করতে হবে না, তুমি যদি একটু একটু কমন সেন্সটা মেক করো। দেখো এখানের মধ্যে আমি এই চিত্রটা যদি একটু অ্যানালাইসিস করি, এটা একটা অবতল দর্পণ, তার মানে এটা রুল অফ 6 মানবে, তাহলে এটা যদি একটা রুল অফ 6 মানে তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6। এখন দেখো আমাকে কোথায় বলছে, 15 সেন্টিমিটারে বলছে, তার মানে এটাও 15 সেন্টিমিটার এটাও 15 সেন্টিমিটার, মানে আমাকে 5-এ চাইছে, 5-এ চাইছে আমার প্রতিবিম্বটা বের করতে। তো 5-এ প্রতিবিম্বটা বের করতে হলে আমার বস্তু রাখতে হবে কিসে, অসীমে 1-এ, কারণ 5 + 1 কত 6, রুল অফ 6 তো এটাই, ঠিক আছে? 5 + 1 কত হবে 6। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, তাহলে আমার এটা কিসে চলে আসবে, অসীমে চলে আসবে। এটা আসলে ম্যাথ না করে বলা যাইতো, তবে ভাইয়া তোমাকে ম্যাথমেটিক্যাল প্রসেসটাও দেখাই দিছি, যারা একটু বুদ্ধি শুদ্ধি বেশি ওরা হচ্ছে এই কাজটা করতে পারে আর কি। তাহলে চলো 4 হবে আমাদের আনসার। আচ্ছা কি বলছে, উপরের আইনটিতে শুধুমাত্র বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা অবতল দর্পণে কি শুধু বাস্তব প্রতিবিম্ব তৈরি হয়, এই যে শুধু কথাটা সত্য হয় নাই, বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় এটা ঠিক আছে, কিন্তু শুধু কথাটা তো সত্য হয় না, কারণ কি আমরা সবাই জানি রুল অফ 6-এ যখন 6 হবে আর কি, মানে এই যে এটা যদি ফোকাস হয়, এটা যদি তোমার ফোকাস হয় তাহলে হচ্ছে যে 1 2 3 4 5 6, যে 6-এ যখন তুমি কোনো বস্তুকে স্থাপন করবা তখন ওইটা কি হয়, অপোজিট সাইডে আমাদের বিম্বটা দেখা যায়, তার মানে অবাস্তব দেখা যায়, শুধু বাস্তব হয় না, অবাস্তবও পাওয়া যায় একটা সময়। তবে যদি বলতো যে বাস্তব প্রতিবিম্ব বেশিরভাগ সময় পাওয়া যায় তখন সত্য হইতো, তার জন্য এটা সত্য না। এম বিন্দুতে, মানে এম যে বিন্দুটা আছে এই যে এম বিন্দুটা যেটা 20, এটা কিন্তু ফোকাস থেকে বাইরে, এম বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আছে ওইটা বস্তুর চেয়ে বড় হবে। হ্যাঁ এম বিন্দুতে যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা আছে ওটা বস্তু থেকে বড় হবে, কেন, কারণ হচ্ছে অসীম থেকে আসলে কিসে আসে, ফোকাসে আসে। অসীম থেকে যদি ফোকাসে আসে, তুমি যদি ফোকাস থেকে যত দূরে যেতে থাকবে ওটা কি হবে, তত আরো কাছে আসতে থাকবে। ধীরে ধীরে যখন তুমি 3-তে চলে যাবা, মানে হচ্ছে যে সিতে চলে যাবা বক্রতার কেন্দ্রে, তখন তোমার অপোজিট সমান একটা অপোজিট সাইডে আসবে। তার মানে তুমি যত পেছনে যাবা তোমার কি হবে, তোমার প্রতিবিম্বটা তত সামনে আসবে। তাহলে এম বিন্দুতে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে, কারণ কি তুমি এই যে ফোকাস থেকে একটু দূরে সরছো তখন কি হয়ে যাবে, তার মানে একটু বড় থেকে একটু ছোট হবে, কারণ অসীমে থাকে তো অসীম থেকে ধীরে ধীরে কাছে আসতে থাকে।
তার মানে এম বস্তুর যে প্রতিবিম্বটা আছে, মানে এম বস্তুতে তুমি যদি এম জায়গায় যদি তুমি কোনো একটা বস্তু রাখো, তাহলে ও কি হবে, ওর দৈর্ঘ্যটা থেকে প্রতিবিম্বটা বড় হবে। কেন? কারণ ওই যে তুমি একটু এই যে রেখা মিলাই দেখিও, তুমি সোজা গিয়ে ফোকাস দিয়ে যাবে, এবার ফোকাস থেকে গিয়ে আবার তুমি এভাবে যাবে এবং এটা কি হবে, বড় হবে। তার মানে এটা সত্য। কি বলছে, 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। এই যে ভাইয়া তোমাকে এখানে এই যে এইখানে এই জিনিসটাই বুঝাইলাম, যে যখন তোমার এই যে সি জায়গায় রাখা হবে, বক্রতার কেন্দ্রে যখন কোনো কিছু রাখা হবে, তখন কি হবে, সমান দূরত্ব হবে, মানে দৈর্ঘ্যটা সবসময় সমান হবে, প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা থাকবে ওইটা, এবং হচ্ছে আমার আসল বস্তুর দৈর্ঘ্যটা সমান হবে। তার মানে ঘটনা সত্য, 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু সমান রাখায় প্রতিবিম্ব, মানে সমান প্রতিবিম্ব তৈরি হয় আর কি, সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। ঘটনা সত্য। তার মানে আমার আনসার কত, 2 3 কোথায় আছে, এই যে খতে আছে। তাহলে চলো। আচ্ছা, নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার মানে কি, যার দিক টিক নেই। স্কেলার মানে কি, দিক নাই, দিক যার নাই। তাহলে দিক কার নাই? চলো, বল। বল তো কোনো একটা দিকে বল ফোর্স করতে হয় না, বল হয়তো এদিকে কাজ করতেছে, নাহলে এদিকে কাজ করতেছে, বলের তো একটা দিক আছে। এই প্রবলতা জিনিসটা হচ্ছে যে তোমাদের যদিও নাই জিনিসটা, এটা হচ্ছে যে মূলত পানি যখন নিচে থেকে কোনো একটা বস্তুর উপর যে বলটা প্রয়োগ করে ওটাকে প্রবলতা বলে আর কি। তো এটারও একটা দিক আছে। ওজন তো আমরা সবাই জানো নিচের দিকে কাজ করে, ওজন নিচের দিকে কাজ করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, চাপ। চাপ এর কখনো কোনো দিক থাকে না, এটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, চলো। একটি গাড়ির বেগ দেওয়া আছে, বেগটা হচ্ছে যে ভি। আচ্ছা, বেগটা এবং গাড়ির মন্দন সৃষ্টি হলে এটা হচ্ছে কি, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন বলতে পারো, এবং মন্দনই মূলত আর কি। তাহলে এটা হচ্ছে কি, টি সময়টা আর কি। তাহলে এটা যদি হয়, আমাকে বেগটা বের করতে বলছে। এখন এই যে এইটা কি দেওয়া আছে, এটা আদিবেগটা দেওয়া আছে, তার মানে এটা হবে ইউ হয়ে যাবে এখন মূলত এটা। যদি শুধু একটা বেগ দেওয়া থাকতো তখন তো আমার এটা হয়ে যেত, এখন আমাকে ভিটা বের করতে বলছে। তাহলে ভিটা বের করতে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এইটি, সহজ সূত্র। তাহলে ইউ এর ভ্যালুটা জাস্ট বসাই দিই, 12। আচ্ছা, এখানে যেহেতু মন্দন হচ্ছে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কেন? তুমি যদি বলো যে না ভাই আমি মাইনাস আমি বুঝতেছি না এটা কেন মাইনাস হচ্ছে, তুমি এটাকে প্লাসই রেখে দাও। এর মানটা কি হবে তখন, -2.5। -2.5 কোথা থেকে আসছে, কারণ আমাকে বলাই আছে মন্দন। তুমি যদি মন্দনের ম্যাথগুলো করে থাকো তখন দেখবা যে এর মানটা সবসময় নেগেটিভই আসে। ঠিক আছে, নেগেটিভটা মূলত দিক নির্দেশ করে আর কি, মাইনাস মন্দন হচ্ছে এখানে। এটা যদি করে দাও তুমি, এবং টি টি এর ভ্যালুটা কত, 4। তাহলে এখন দেখো তুমি এই যে পুরোটা ক্যালকুলেটর চাপলে তোমার আনসারটা চলে আসবে। আনসারটা হইলো কত, 2 ms ইনভার্স 1। আমার আনসারটা কত হবে, ক, 2 ms ইনভার্স 1। চলো। আচ্ছা, এতটুকু ছিল আমাদের আজকের ভিডিওর মধ্যে। তোমরা যারা হচ্ছে যে এই সিরিজটা কন্টিনিউ করতে চাও, যারা হচ্ছে এই সিরিজে আরো কিছু ভিডিও চাও, তোমরা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ঠিক আছে ভাই, হচ্ছে কেমিস্ট্রিও যে এভাবে যে এমসিকিউ মাস্টার সিরিজের মধ্যে কেমিস্ট্রিতে যতগুলো বোর্ড আছে, যেখানে তোমাদের এসএসসি 25-এর যতগুলো কোশ্চেন আছে, 26-এর শর্ট সিলেবাসের আন্ডারে সবগুলো কোশ্চেন ভাইয়া করে দিব। তাহলে হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।